22শে বৈশাখ। কলকাতার রাস্তায় সেদিন যেন বৃষ্টির রাজত্ব। ঝমঝমিয়ে একটু আগে বৃষ্টি হয়ে গেছে। বড় রাস্তার কাছে গাড়ি ঘোড়ার ঢল আগের মতো থাকলেও লোকজনের ভিড় কমেছে। মাঝারি এবং ছোট রাস্তাগুলোর অবস্থা প্রায় জনহীন। বড় রাস্তার কাছ থেকে একটা গাড়ি বাঁক নিয়ে ঢুকলো একটা মাঝারি রাস্তায়। পাশে একটা পার্কের ভিতরে রবীন্দ্রনাথের স্ট্যাচু। মাইকের শব্দ আসছে। স্ট্যাচুকে ঘিরে পার্কে একটা ছোট স্টেজ মতো তৈরি করা হয়েছে। বোধহয় কোনো কালচারাল প্রোগ্রামের জন্য প্রস্তুতি চলছে। গাড়িটা আর একটু এগিয়ে গিয়ে শুনশান রাস্তার এক পাশে থমকে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে ভেতর থেকে টলমলো পায়ে বাইরে মুখটা বাড়িয়ে দেখল দীপকেতু হালদার। মুখে একটা সিগারেট ধরালো। এক মুখ ধোঁয়া বাইরে বের করে মুখে একটা কটু শব্দ উচ্চারণ করে সে ওই সিগারেটটা ছুঁড়ে ফেললো বাইরের দিকে। টিপটিপ বৃষ্টিতে বাইরের চারপাশে কোথাও কাউকে দেখা যায় না। বড় বড় কয়েকটা বিল্ডিংয়ের দুপাশের বড় দেওয়ালগুলো দরজা জানলা বন্ধ করে যেন অন্ধকারে নিজেদের ঢেকে রেখেছে। স্ট্রিট লাইটের দিকে তাকালে টিপটিপ করে পড়া বৃষ্টির ফোঁটাগুলোকে ভালোভাবে দেখা যায়। দীপকেতু এগিয়ে গেল। এদিক ওদিক দেখে নিয়ে দুটো বাড়ির ফাঁকে অন্ধকারে বড় একটা দেওয়ালের কাছে গিয়ে প্রস্রাব করতে লাগলো। অন্ধকারের মধ্যে একটা লোক সেই আলো আঁধারিতে গাড়িটার পেছনের দিকে একবার এসে দাঁড়ালো। তারপর হাঁটতে হাঁটতে সামনে এসে গাড়ির খোলা দরজাটা দিয়ে মুখ বাড়িয়ে দেখল ভেতরে মৃদু স্বরে গান চলছে। এমন সময় লোকটাকে দেখতে পেয়ে পেছন থেকে দীপকেতু হালদার বলে উঠল, এই কোন শালা রে, গাড়ির ভেতরে উঁকি মারছিস কেন? জানিস জানিস আমি কে? লোকটা এবার মুখ তুলে তাকালো। গোটা শরীরে বর্ষাতে জড়িয়ে রাখা মুখটা ভালোভাবে দেখা যায় না। সে বলল, থাকতুম থাকতুম থাকতুম, জানি না কে তুই। আবার হ্যাঁ, আবার মুখের উপর কথা। তুই তুই জানিস আমি কে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি মজা, দাঁড়া। কথাটা বলে দীপকেতু কোনো রকমে প্যান্টটা ঠিক করে নিয়ে একরকম ছুটে এলো সামনের দিকে। কিন্তু টলমলো পায়ে দুবার হোঁচট খেতে খেতে নিজেকে সামলে নিয়ে গাড়ির একদম কাছাকাছি এসে পড়েছে। এমন সময় লোকটা একটু পেছনের দিকে সরে গিয়ে দীপকেতুকে মৃদু ধাক্কা দিতেই সে গিয়ে পড়ল গাড়ির ভেতরে। এরপর লোকটা দীপকেতুকে আর একটু জোরে ধাক্কা দিয়ে গাড়ির ভেতর ঢুকিয়ে দরজাটা বন্ধ করে ফেলল। তারপর স্টার্ট করে দিল। দীপকেতু কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা ধারালো ইনজেকশনের সিরিঞ্জের মতন কিছু একটা ঢুকে গেল তার ডান চোখে। দীপকেতু চিৎকার করে উঠল প্রবল যন্ত্রণায়। গাড়িটা তখন আর একটু সামনের দিকে এগিয়ে এসে অপেক্ষাকৃত একটা ফাঁকা গলির ভেতরে ঢুকে পড়েছে। তবে রে দেখাচ্ছি, মজা মজা দেখাচ্ছি। একটু আগেই তো বলছিলি তুই কে, আর আমিও বলেছি সেটা আমি জানি না, কিন্তু আমি কে সেটা দেখার জন্য তোর দুটো চোখ থাকলে তারপরে তো দেখবি। কথাটা বলে আর দেরি করলো না লোকটা। সঙ্গে সঙ্গে ডান চোখ থেকে বার করে আনলো সেই ছোট্ট জিনিসটা, একটা স্ক্রু ড্রাইভার। তারপর দীপকেতু কিছু বুঝে ওঠার আগে সেটা ঢুকিয়ে দিল বাঁ চোখের ভেতরে। প্রচণ্ড যন্ত্রণায় দীপকেতু হয়তো আরো চিৎকার করত, কিন্তু সেবার
কোনো চিৎকার করলো না। হয়তো সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেছে, কিংবা শরীরে অ্যালকোহলের প্রভাব চূড়ান্ত অবস্থায় থাকার জন্য তখন আর সে যন্ত্রণাটা পুরোপুরি অনুভব করতে পারছিল না। যাই হোক, সেটা তর্ক কিংবা তদন্তের ব্যাপার, কিন্তু দীপকেতু ততক্ষণে নিস্তেজ হয়ে এসেছে। রক্ত ছড়িয়ে পড়ল গাড়ির ভেতরে। এবার লোকটা একবার এদিক ওদিক দেখে নিয়ে পকেট থেকে বার করে আনলো একটা কি যেন। তারপর সেটা গাড়ির ঠিক সামনের দিকে স্টিয়ারিংয়ের পাশটায় রেখে স্ক্রুড্রাইভার থেকে টপ টপ করে পড়তে থাকা রক্তের কয়েকটা ফোঁটা যেন বুলিয়ে দিল তার উপরে। তারপর বলল, টাকা পয়সা সোনা দানা এমনকি এই গাড়িটা পর্যন্ত আমি চাই না। যেটা করতে এসেছি সেটা করে তারপরেই চলে যাব। দীপকেতু আর কিছু বুঝে ওঠার আগেই সেই ঘাতক স্ক্রু ড্রাইভারটা সোজা ঢুকে গেল দীপকেতুর গলার মাঝখানে কণ্ঠনালী লক্ষ্য করে। কণ্ঠনালী থেকে শেষবারের মতো আওয়াজ করে শেষ মুহূর্তে নিস্তেজ দীপকেতুর শরীরটা প্রবল ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠেছিল। তার দুটো হাত লোকটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই এমন একটা ঘটনা ঘটে যায়। কই মাছের প্রাণ। নিস্তেজ হয়েও দীপকেতুর শরীরে তখনও প্রাণ ছিল। অতঃপর স্ক্রুড্রাইভারটা দিয়ে লোকটা দীপকেতুর গোটা শরীরে এলোপাথারি কোপ বসাতে শুরু করলো। মৃত্যুদূতের চিহ্ন দীপকেতুর গোটা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। লোকটা স্ক্রুড্রাইভার দিয়ে এলোমেলোভাবে কোপাতে কোপাতে যে সময় বুঝতে পারল দীপকেতুর শেষ নিঃশ্বাসটুকু বেরিয়ে গেছে, তখন ছেড়ে দিল। তারপর আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে গাড়ির দরজাটা বন্ধ করল। স্ক্রুড্রাইভারে লেগে থাকা রক্ত একটা রক্ত করবি দিয়ে মুছে ফুলটা ছুঁড়ে ফেলল গাড়ির ভেতরে। তারপর গাড়ির দরজাটা বন্ধ করে সেইভাবেই রেখে আরেকবার চারিদিকে সতর্ক দৃষ্টি চালিয়ে দেখে নিল লোকটা। না, কেউ কোথাও নেই। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে আবার। ঠিক সেই সময়ে আকাশে বিদ্যুতের গর্জন শোনা গেল। স্ট্রিট লাইটের দিকে তাকালেই বোঝা যায় স্ট্রিট লাইটটাও যেন ঝাপসা দেখা যাচ্ছে। লোকটা এবার খুব ধীর পায়ে হাঁটতে হাঁটতে যেদিক থেকে এসেছিল সেদিকেই মিলিয়ে গেল। আরে মিলেছে তো মাত্র কয়েকটা ছুটির দিন। এই কটা দিন কোথাও না খেলে কি নয়? মানে না না না, আপনারা যেভাবে বলছেন তাতে কলকাতা ছেড়ে, তাছাড়া এই বর্ষার সময়, আরে বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস হলো কলকাতায় থাকার একেবারে উপযুক্ত সময় মশাই। রসিকবাবুর কথায় অয়ন আর শ্রমিক দুজনেই কেমন যেন অবাক হয়ে তাকালো তার দিকে। বাইরে ঝমঝমে বৃষ্টি পড়ছে, তার মাঝে রসিকবাবুর কলকাতার বাড়িতে ওরা দুজন এসে রয়েছে। কি একটা উপলক্ষে যেন কলকাতায় অয়ন ও শ্রমিক কয়েকদিনের ছুটিতে রসিকবাবুর বাড়িতে এসেছিল। যদিও ওরা কলকাতারই বাসিন্দা, তবুও দুজনেরই নানা কাজে সময় হয়ে ওঠে না। এবার একসাথে দুজনেরই ছুটি থাকায় রসিকবাবুর সঙ্গে এই কয়েকটা দিন কাটানো এবং কলকাতার বেশ কয়েকটা উল্লেখযোগ্য স্থানে ঘোরাঘুরি করার প্ল্যানটা ওরা করেছিল। কিন্তু কলকাতায় বৈশাখের শেষের দিকে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পর শ্রমিক বলল, কলকাতায় এখন যা বৃষ্টি, এখানে এ সময় কোথাও ঘোরাঘুরি করা চলবে না। তাছাড়া সমস্যাটা হলো ছুটি কিন্তু বেশি দিনের নেই। হ্যাঁ, আবার বেরোতে হবে। চলুন না রসিকবাবু, কলকাতার বাইরে কোথাও ঘুরে আসি। শ্রমিক কিন্তু ঠিক কথা বলেছে রসিকবাবু। আরে কলকাতা শহর ছাড়াও তো আরও দেখার মতো অনেক কিছু আছে। তাছাড়া অনেক দিন হয়ে গেল সেভাবে কোথাও যাওয়াও হয়নি। এই কয়েকটা দিন যদি ছুটির মধ্যে একটু ঘুরে আসা যায় তাহলে আপত্তি কোথায়? না 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 না, কলকাতা ছেড়ে এখন কোথাও যাওয়াই যাবে না।
এই বর্ষার সময় কলকাতার রাস্তায় ঘুরে বেড়ানোর যে আলাদা একটা মজা আছে না, সেটা তো আপনারা বুঝবেন না, বুঝলেন? আপনি তো শ্রমিকবাবু আইনজীবী, ওই আইনের বড় বড় বই নিয়ে বসে থাকেন। আর অয়নবাবু, আপনি তো সাংবাদিক, তার উপরে ক্রাইম রিপোর্টার, খবরের কাগজে ওই সব নিয়ে লেখালেখি করেন। তো তার বাইরে যে আরো অনেক কিছু আছে কলকাতায়, সেটা কি জানেন? তাই নাকি? তা আর কি কি আছে সেগুলো যদি আপনি একবার বলতেন। আরে, কলকাতার সবচেয়ে বড় সম্পত্তি হলেন রবীন্দ্রনাথ। উনি মারা গেছেন এত বছর আগে, অথচ কলকাতায় রবীন্দ্র সরণি, রবীন্দ্র সরোবর, রবীন্দ্র কানন, এমনকি রবীন্দ্রনাথের নামে 2টো মেট্রো স্টেশন অবধি আছে। তাছাড়া রবীন্দ্রনাথের কত মূর্তি যে কলকাতায় আছে তার ধারণা আপনাদের নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার সময় কলকাতায় তাঁর বাড়িতে জানলার ধারে বসে কবিতা লিখতেন, সে কথা জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা জানে না এমন কেউ নেই, কিন্তু হঠাৎ আপনি আবার রবীন্দ্রনাথকে নিয়ে পড়লেন কেন? এই রসিকবাবু, আপনি আবার রবীন্দ্রনাথ পড়া শুরু করলেন নাকি? হঠাৎ রসিকবাবুর মুখে হাসি ফুটে উঠল। তিনি সোফা থেকে উঠে টেবিলের উপর থেকে যেটা তুলে নিয়ে এলেন সেটা রবীন্দ্রনাথের লেখা রক্তকরবী। কয়েক পাতা উল্টে দেখালেন কত পর্যন্ত পড়েছেন, তারপর বললেন, জানেন আমার নামটা কোথা থেকে কিভাবে রসিক রঞ্জন রায় হয়েছে? চিরকুমার সভা নাটকে রসিকবাবু চরিত্রটা আমার বাবার বড্ড প্রিয়। সেই থেকেই বাবা আমার নাম দিয়েছিল রসিক। আর রক্তকরবীর রঞ্জন চরিত্রটা আমার মায়ের ও বাবার দুজনেরই বড় প্রিয়। তাই তো আমার পুরো নাম রসিক রঞ্জন রায়। বুঝলেন মশাই? আরে বাস! আর দেখুন, চিরকুমার সভার রসিকবাবু থেকে নাম দিলেও আপনার বাবার কাছে আপনি ছিলেন শুধুই রসিক, বরং আমাদের কাছে এই হয়ে উঠলেন রসিকবাবু। ঠিক কিনা? ঠিক ঠিক, যা বলেছেন মশাই। আর আমাদের সেই প্রথম আলাপও হলো একেবারে সেই রবি ঠাকুরের দেশে শান্তিনিকেতনে। সত্যি সেবারে মাধবী সেন হত্যা রহস্যটা আপনি যেভাবে সলভ করেছিলেন, আমরা সত্যি অবাক হয়ে গেছিলাম। ছোট থেকে আমরাও গোয়েন্দা গল্পের ফ্যান। আপনি যেন আমাদের প্রিয় সেই বিখ্যাত বিদেশি লেখিকার গল্পের উঠে আসা সাক্ষাৎ। পায়ে প্রণাম ওনাকে, ওর সঙ্গে আমার তুলনা কি সব যে বলেন মশাই। যাই হোক, এইসব বলে লজ্জা দেবেন না। গুরুদেবের সঙ্গে ইহ জীবনে যদি একবারও দেখা করা সম্ভব হতো। যাই হোক, শুনুন মশাই, আপনারা, আমি বলি কি, কয়েকটা দিন এখানেই থাকুন। দুপুরের দিকে বেরিয়ে কোনো রেস্তোরাঁতে খাওয়া দাওয়া করে আসবো, বৃষ্টি একটু কমলে ঘুরেও আসবো। আর বাকি দিনটা বৃষ্টির মধ্যে ঘরে বসেই গল্প গুজব করা যাবে। এই আপনার প্ল্যানটা কি বলুন তো? নিজে নিজেই প্ল্যান করলেন আমাদের দুজনের একসঙ্গে ছুটি পড়লে কলকাতার বাইরে কোথাও ঘুরে আসবো, আর এখন হঠাৎ করে নিজে নিজেই সমস্ত কিছু ক্যান্সেল করে বাড়িতে বসে থাকতে বলছেন। এই তো মাত্র 4 দিন আগে প্ল্যান হলো। আরে কখন কি হয় সেসব কি আর বলা যায় মশাই? 4 দিন আগে 4 ঘন্টার মধ্যে কত কিছু হয়ে যাচ্ছে, আর আপনি 4 দিন আগের কথা বলছেন শ্রমিকবাবু। তাহলে আপনি যখন কোথাও যাবেনই না, তখন আমরাই না হয় কোথাও গিয়ে ঘুরে আসি। কি বলি শ্রমিক? ঠিক কথা। রসিকবাবু যখন কলকাতা ছাড়তে চাইছেন না, 1 মিনিট, 4 দিনের মধ্যে কোনো ঘটনা ঘটেনি তো? মানে এমন কোনো ঘটনা যেটা? এমন কোনো ঘটনা ঘটেনি, শুধু 22শে বৈশাখে রাতের বেলা উত্তর কলকাতার দিকে একটা খুন হচ্ছে। এই দাঁড়ান। 22শে বৈশাখ রাতের বেলা, ভদ্রলোকের নাম দীপকেতু হালদার। কোনো একটা ক্লাব থেকেই সম্ভবত পার্টি করে বাড়ি ফিরছিলেন। লোকটার তো মনে হয় কোনো একটা বিজনেস রয়েছে। তাছাড়া সেদিন বিজনেস পার্টি থেকেই ফিরছিলেন তিনি। হ্যাঁ, খবরটা ঠিকই বলেছেন সাংবাদিক মশাই। আমি খবরটা পেয়েছি কাল। ওখানকার থানার এক অফিসারের সঙ্গে আমার সামান্য পরিচয় রয়েছে, তিনিই জানালেন। এবার বুঝতে পারছেন কেন কলকাতা ছেড়ে এই সময় অন্য কোথাও যেতে চাইছি না। তার মানে রবীন্দ্রনাথ পড়া ওইসব হলো বাজে কথা, তাই তো? আসল সমস্যা হলো এইটা। কিন্তু ব্যাপারটা হঠাৎ আপনার কাছে এলো কি করে? ওই দীপকেতু হালদারের খুনটা হওয়ার 2 দিনের মাথায় আমার কাছে আমার সেই চেনা পুলিশ অফিসার ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি এসে পড়েন, আর তারপর সেই ব্যাপারে সমস্ত কিছু আমাকে জানান। সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা হলো
গাড়ির মধ্যে চারপাশে রক্তের মাঝে পড়েছিল একটা রক্তকরবী। কথাটা বলে আবার হাতের সেই রক্তকরবীটা তুলে দেখালেন রসিকবাবু। শ্রমিক বলে উঠলেন, বই? বই থাকলে তো অন্য কথা হতো মশাই, কিন্তু বই ছিল না, ছিল একটা রক্তকরবী ফুল। তার মধ্যেও রক্ত লেগেছিল। রক্তটা এমনভাবে লেগেছিল যেন কেউ ইচ্ছে করে ওর উপরে রক্ত লাগিয়েছে। তাছাড়া খুনটা করা হয়েছে স্ক্রু ড্রাইভারের মতো ছোট কিছু একটা দিয়ে। মুখটা একটু ভোঁতা, স্ক্রু ড্রাইভারের মতো কোনো জিনিসের ক্ষত এরকমই হয়। তার মানে আপনি কেসটা হাতে নিয়েছেন। তা এখনো পর্যন্ত কি কি বার করতে পেরেছেন? কিছুই না। পোস্টমর্টম রিপোর্ট সবেমাত্র আজকে এসেছে। কালকে এই কেসটার ব্যাপারে তদন্ত শুরু করার কথা, কিন্তু তার মধ্যে এমন অকাল বৃষ্টি। চলুন খিচুড়ি খাওয়া যাক। শ্রমিক, অয়ন এবং রসিকবাবুর বর্ষাতে কলকাতার বাইরে যাওয়ার প্ল্যানটা ভেস্তে গেল বটে, তবে রসিকবাবু কিন্তু দীপকেতু হালদারের খুনের ব্যাপারটা নিয়ে লেগে রইলেন। পরের দিন সকালের দিকে শ্রমিক এবং অয়নকে নিয়ে তিনি গিয়ে পৌঁছলেন দীপকেতু হালদারের বাড়িতে। জানি না কে যে এমন করলো, ওর সঙ্গে যে কারোর কোনো শত্রুতা ছিল সেসব ব্যাপারে আমি কিছুই জানি না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো মিসেস হালদার? হ্যাঁ বলুন মিস্টার রায়। আচ্ছা, আপনাদের দেওয়ালে ওই যে পেইন্টিংটা ঝুলছে, ওখানে তো তেমন কিছু নেই, শুধু একটা সাদা ব্যাকগ্রাউন্ড আর তার মধ্যে কালো কালো কয়েকটা লম্বা দাগ। আচ্ছা, ওটার মানে কি? পাশে বসে থাকা শ্রমিক একটা খোঁচা দিয়ে রসিকবাবুকে আস্তে আস্তে বললেন, আপনি কি করছেন রসিকবাবু? আপনি দীপকেতু হালদারের খুনের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসেছেন, নাকি পেন্টিংয়ে কেন কালো দাগ আছে সেইটা জানতে এসেছেন? আরে আশ্চর্য, বলবো না, এত সুন্দর করে গুছিয়ে রাখা ড্রয়িং রুম, আর তার মধ্যে। শ্রমিক এবার একটু বড় চোখে রসিকবাবুর দিকে তাকাতেই তিনি সামনের দিকে তাকালেন। দীপকেতুর স্ত্রী সঙ্গীতা একবার পেইন্টিংয়ের দিকে তাকিয়ে সামনে রসিকবাবুর দিকেই তাকিয়ে আছেন। তার চোখের কোণে জল। কিছু মনে করবেন না, আসলে কোনো কিছু অদ্ভুত দেখলেই না আমার প্রশ্ন করতে ইচ্ছে করে ভারী। আচ্ছা, যেদিন দীপকেতুবাবু খুন হন সেদিন আপনার সঙ্গে তার শেষবার কখন কথা হয়েছিল? সেদিন ওর একটা বিজনেস পার্টি ছিল, এমনিতেই বাড়িতে ফিরতে দেরি হবে বলেই বেরিয়েছিল। তবুও সন্ধ্যার দিকে একটা ফোন করেছিলাম, ওই 7টা নাগাদ। তখনই শেষবারের মতো আমাদের কথা হয়েছিল। বলেছিল ফিরতে রাত 10টা বেজে যাবে। আচ্ছা সঙ্গীতা দেবী, আপনাদের বাড়িটা তো একটু ভেতরের দিকে, মানে এই ফ্ল্যাটটা, তাহলে উনি কি প্রত্যেক দিন গাড়ি নিয়ে ওই একই রাস্তা দিয়ে আসেন? দেখুন, সত্যি বলতে ওই পার্টি কিংবা বিজনেসের কোনো ব্যাপারেই আমি সেরকম থাকতাম না। আমি হাউস ওয়াইফ বলতে পারেন, তবে টুকিটাকি রান্নাবান্না নিয়ে আমি সারাদিন থাকতাম। বাড়িতে কাজের লোক রয়েছে, তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া, তাছাড়া ছেলের বয়স 7 বছর, তার পড়াশোনা দেখা, এইসব নিয়ে আমার সময় কেটে যায়। ও কোথায় রয়েছে, কি করছে, সেই সব নিয়ে আমি খুব একটা মাথা ঘামাতাম না। তবে যত রাতই হোক না কেন, ও কিন্তু রোজ বাড়ি ফিরে আসতো। তাহলে যেদিন খুনটা হলো সেদিন আপনি কি করছিলেন? রাতের বেলা 10টার মধ্যেই চলে আসার কথা ছিল। 10টা বাজার পর আমি একটা ফোন করি, কিন্তু ফোনটা কেউ ধরে না, বারবার বেজেই যায়। এইভাবে কয়েকবার চলার পর আমি সঙ্গে সঙ্গে ফোন করি ওর এক বন্ধুকে। দীপকেতুবাবুর বন্ধু, তার নাম কি? অগ্নিজিৎ অধিকারী। ওর বন্ধু বলতে সেভাবে সেরকম কেউ ছিল না, তবে অগ্নিজিৎ ওকে ব্যবসাতে, মানে ওর সঙ্গে থাকতো। তাছাড়া নানান পার্টি বা এখানে ওখানে বেশিরভাগ সময় ওর সঙ্গে যেত। কিন্তু তাকে ফোন করে জানতে পারি যে 9:30 একটু পরেই বাড়ি ফেরার জন্য ও রওনা হয়ে গিয়েছিল।
তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। আমি আরও কয়েকবার ফোন করি, তারপর 11টা নাগাদ আমি থানায় ফোন করি। তার মানে 11টার পর পুলিশ খোঁজ খবর করতে শুরু করে এবং তারপরেই ওই গাড়িটাকে রাস্তার পাশে দেখতে পেয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে। আচ্ছা সঙ্গীতা দেবী, আপনার কারোর উপর কোনো সন্দেহ হয়? এখানে আমি কিছুই জানি না। আমি কার উপর সন্দেহ করব বলুন তো? পুলিশ জানিয়েছে যে টাকা পয়সা থেকে শুরু করে ফোন সমস্ত কিছু গাড়িতেই ছিল। এমনকি গাড়ির মধ্যে কোনো পার্টস, চুরি ইত্যাদি এসব কিছুই হয়নি। গাড়িটা যে কেউ জোর করে খুলেছে সেটাও মনে হয়নি। আচ্ছা মিস্টার রায়, ওর চেনা কেউ কাজটা করেনি তো? রসিকবাবু কিছু বললেন না। ড্রয়িং রুমের ভেতরটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন। তারপর আবার সেই সাদা ব্যাকগ্রাউন্ডে কালো লম্বা জ্যামিতিক আকারের ছবিটা দেখে এগিয়ে গিয়ে বললেন, ছবিটা কত দাম নিয়েছে? সমীক আর অয়ন ততক্ষণে উঠে পড়ে নমস্কার করে রসিকবাবুর দিকে এগিয়ে এসে তাকে একরকম জোর করেই বাইরে নিয়ে গেল। বেরোবার সময় রসিকবাবু বললেন, আচ্ছা এই অগ্নিজিৎ বাবুর নাম্বারটা, আরে মাসে দাঁড়ান আপনারা। আচ্ছা সঙ্গীতা দেবী, ওই অগ্নিজিৎ বাবুর নাম্বারটা আমার একটু হোয়াটসঅ্যাপ করে দিন প্লিজ। বাইরে বেরিয়ে এসে পথে হাঁটতে হাঁটতে সমীক বলল, আরে আপনি কি করছেন বলুন তো? এদিকে দীপকেতু হালদারের মৃত্যুর প্রায় 4 দিন কেটে গেছে, কোনো কিছু বোঝা যায়নি, তার মধ্যে আপনি দেওয়ালে ছবি নিয়ে পড়েছেন। একটা ব্যাপার কিন্তু বুঝতে পারছিলাম, টাকা পয়সা নেহাত কম নয়, না হলে অকারণে সাদা ছবির উপর কালো কালো দাগ কাটা এমন কি কেউ কিনতে চায়? এই আপনার প্ল্যানটা কি বলুন তো? আসলে আপনি কি ভাবছেন সেটা আমাদের বুঝতে দেবেন না, তাই তো? দেখুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সত্যি করে বলুন তো, কিছু তো বুঝতে পারলেন খুনটা কে করতে পারে? সবই ঠিক ছিল এবং যদি কোনো পুরনো শত্রুতার জন্য কাজটা হতো সেখানেও সবকিছু ঠিক থাকতো, কিন্তু মাঝখান থেকে রবীন্দ্রনাথ এসে সমস্যা করে দিল। আরে এখানে আবার রবীন্দ্রনাথকে পেলেন কোথা থেকে? আপনি কি ওই গাড়ির মধ্যে পাওয়া রক্তকরবী ফুলটার কথা বলছেন? এমনও তো হতে পারে যে ওটা দীপকেতু হালদারে নিজেই গাড়ির মধ্যে কোনো সময় রেখেছিলেন, কিংবা তিনি ওটা নিয়ে এসেছিলেন। হতে তো অনেক কিছুই পারে, কিন্তু সমস্যা হলো রক্তকরবী ফুলটা ছিল বেশ টাটকা এবং এই ইনফরমেশনটা একেবারেই জেনুইন। যদি দীপকেতু হালদার ফুলটা আগে কখনো গাড়িতে রাখতেন তাহলে সেটা অবশ্যই খানিকটা শুকিয়ে আসতে পারত। আর দ্বিতীয় কথা হলো, রক্তকরবী ফুলটার মধ্যেই রক্তের ফোঁটা ছিল। আচ্ছা বর্ষাকালে কোন ফুল ভালো হয় বলুন তো? রসিকবাবুর কাছ থেকে এমন কথা শোনার জন্য সমীক আর অয়ন সব সময় তৈরি থাকে। একটা কেসের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ আলোচনার সময় ভদ্রলোক হঠাৎ করে এমন একটা কথা বলে বসবেন যে সেটা কোনো লিঙ্ক ওরা বুঝতে পারে না। কাজেই এবারে অয়ন আর সমীক দুজনেই হাল ছেড়ে দিল। রসিকবাবু নিজের মনে কি যেন বিড়বিড় করতে করতে এগোতে লাগলেন সামনের দিকে। আরও কয়েকটা দিন কেটে গেল। সমীক আর অয়ন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তবু মাঝে মাঝে খবর নিতে লাগলো রসিকবাবুর কেসের ব্যাপারে। এর মাঝে একদিন রসিকবাবু সমীক আর অয়নকে আবার ডেকে পাঠালেন। সেদিন দীপকেতু হালদারের বন্ধু অগ্নিজিতের বাড়িতে যাওয়ার কথা। আগের দিন শনিবার বিকেলে অগ্নিজিৎ বাবুর সঙ্গে ফোনে কথা বলে রেখেছিলেন রসিকবাবু। সেই মতো রবিবার সকালে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ওরা 3 জনে উপস্থিত হলো। দেখুন, দীপকেতু সেদিন আমার সঙ্গে প্রায় 9:30 পর্যন্ত ক্লাবে ছিল, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। ওর স্ত্রী সঙ্গীতা একটু পরে আমায় ফোন করে, আমি তখন ক্লাবেই ছিলাম। তারপর খবরটা শুনে আমিও সঙ্গে সঙ্গে ক্লাব থেকে বেরিয়ে যাই। আচ্ছা অগ্নিজিৎ বাবু, মিসেস হালদার জানিয়েছিলেন যে আপনার সঙ্গেই দীপকেতুবাবুর সবচেয়ে বেশি বন্ধুত্ব ছিল, তা আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ কাউকে?
ভাবার চেষ্টা করেছি, পুলিশ আমার কাছে এসেছিল, কিন্তু দীপকেতুর সঙ্গে কারোর এমন শত্রুতা। দেখুন, এখনকার দিনে শত্রু মিত্র সবারই থাকে, কিন্তু এমন কাউকে তো মনে পড়ছে না যে কিনা দীপকেতুকে খুন করতে পারে, ইনফ্যাক্ট এমন বীভৎসভাবে খুন করতে পারে। গোটা শরীরে ধারালো কিছু একটা দিয়ে যেন অজস্রবার কুপিয়েছে। এটা কোনো কোনো মানুষ কেন, কোনো জানোয়ারও কি এমনভাবে খুন করতে পারে? শমিক আর অয়ন এর আগেই জেনেছিল খুন কিভাবে হয়েছে, তাই সে ব্যাপারে ওরা খুব একটা অবাক হলো না। অয়ন বলল, আচ্ছা, যেদিন মানে আপনার সঙ্গে ওই দীপকেতু হালদারের দেখা হয়েছিল ক্লাবে, সেদিন তার মধ্যে অন্য কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? মানে এমন কিছু যেটা অন্য কোনো সময় আর দেখতে পেতেন না? না না না, ও অতি স্বাভাবিকই ছিল। সেদিনও অফিস থেকে বাড়িতে ফিরে তারপর ওই পার্টির প্ল্যানটা হয়েছিল। দীপকেতু পার্টিতে 4 পেগের বেশি খেত না, কিন্তু সেদিন নানা কারণে একটু বেশি হয়ে গেছিল। আসলে আমারই একটা নতুন প্রজেক্টের কাজের জন্য একটা নতুন ইনভেস্টমেন্ট করছিলাম, বুঝতেই পারছেন, তার জন্য পার্টিটা আমার অনারেই ছিল। কিন্তু ড্রিঙ্ক যতই করুক না কেন, গাড়িতে হাত দিলে কিন্তু দীপকেতু রেডি থাকতো। আচ্ছা রসিকবাবু, এমন হতে পারে না যে ছিনতাইয়ের উদ্দেশ্যে কেউ তাকে খুন করেছিল, কিন্তু তারপরে কোনো কারণে সেখান থেকে পালিয়ে যায়, ছিনতাই করতে পারেনি? কলকাতায় সেদিন বৃষ্টি পড়ছিল, ওই পথে আর লোকজনও ছিল না, তাই কেউ যদি চুরি করার উদ্দেশ্যে আসে তাহলে সে পালিয়ে যাবে কেন? আর অপরাধী প্রথমে 2টো চোখ এবং তারপরে গোটা শরীরে অস্ত্র ঢুকিয়েছিল। আচ্ছা অনিজিৎ বাবু, একটা কথা বলুন তো এবারে, যে রাতে দীপকেতুবাবু নিজের গাড়িতে খুন হন, সেদিন দীপকেতুবাবুর গাড়িতে আপনি ঢুকেছিলেন একবারও? রসিকবাবুর একটা অদ্ভুত প্রশ্নের কারণে তিনজনেই অবাক হয়ে গেল। অগ্নিজিৎ বেশ কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, না মিস্টার রায়। তার মানে রক্তকরবী ফুল যদি তার গাড়ির ভেতরে থেকেও থাকে, সে ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন না? ফুল? না না, এটা হতেই পারে না। দীপকেতু গাড়ির ভিতরে কেন? কখনো এমনিতেও কোনো ফুল পছন্দ করতো না, তারপরে আবার রক্তকরবী, নামটাই তো কেমন উদ্ভট। আচ্ছা, কোথায় পাওয়া যায় এটা? রক্তকরবী কোথায় পাওয়া যায় সে ব্যাপারে রসিকবাবু আর কিছু জানালেন না। ওরা উঠে পড়ল। বাইরে বেরিয়ে শুধু অয়ন বলল, ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জির কথায় অপরাধী হাতে গ্লাভস পরে সমস্ত কাজকর্ম করেছে। গাড়িতে ফিঙ্গারপ্রিন্ট বাইরের দিকে যা ছিল তা তো সব বৃষ্টির জলেই ধুয়ে গেছে। ভেতরের দিকে দীপকেতুবাবু ছাড়া আর টাটকা ফিঙ্গারপ্রিন্ট তেমন কারোরই পাওয়া যায়নি। বাকি যেগুলো পাওয়া গেছে সেগুলো দীপকেতুবাবুর স্ত্রী আর তার ছেলের। তার মানে এখনো এই কেসে আমাদের হাতে কিছুই নেই। কে বললো আমাদের হাতে কিছু নেই? আরে দুপুর হয়েছে, চলুন, এই তো কাছাকাছি আছে। আসুন, এখন আমরা এমন একটা বাড়িতে যাব যেখানে সবাই গোল হয়ে বসে থাকে। শুনেছি সেখানে কষা মাংস খুব ভালো বানায়। উফ, খেলেই সব গোলমাল মিটে যাবে মশাই। অয়ন আরেকটু হলেই কিছু একটা রেগে বলে ফেলছিল। শমিক মৃদু হেসে হাতের ইশারায় তাকে থামতে বলে। তারপর তিনজনে এগিয়ে যায় গোলবাড়ির মাটন কষার উদ্দেশ্যে। উত্তর কলকাতার ঐতিহ্য সত্যিই এক কিংবদন্তি। 23শে জ্যৈষ্ঠ অগ্নিজিৎ অধিকারী সন্ধ্যের দিকে একটা কাজে বেরিয়ে ক্যাব করে ফিরছিলেন নিজের বাড়িতে। গাড়িটা খারাপ হয়ে পড়ে রয়েছে গ্যারেজে। 3 দিন হয়ে গেল, এখনো সারাই হবার নাম নেই। এভাবে বাইরে বেরোতে অগ্নিজিৎ অধিকারীর খুব একটা ভালো লাগে না। তাছাড়া জ্যৈষ্ঠ মাসের শেষের দিক চলে এলেও মাঝে মাঝে সন্ধ্যের দিকে ঝড় এবং বৃষ্টির দাপট হয়ে চলেছে। কলকাতার রাস্তায় টানা 3 ঘন্টা বৃষ্টি হলেই যে জল জমে যায় সে কথা কলকাতার মানুষরা ভালোভাবে জানে। অগ্নিজিতের বাড়ির সামনের ছোট গলিটার কাছে বড় একটা গর্ত হয়ে রয়েছে রাস্তার কাছে। রাস্তা মেরামতের লোকেরা নতুন করে রাস্তা তৈরি করার পর হঠাৎ করেই মনে পড়েছে সেই রাস্তায় পাইপ বসানো হয়নি, তাই আবার নতুন করে রাস্তা খোঁড়া হয়েছে। যদিও কলকাতার বড় রাস্তার দিকে এ সমস্ত কাজকর্ম করা সম্ভব নয়, ভেতরের রাস্তার দিকে বলেই হচ্ছে।
অগ্নিজিতের ইচ্ছে আছে আর একটু গুছিয়ে নিয়ে সল্ট লেক কিংবা হয়তো অন্য কোথাও বেশ ভালো দেখে একটা ফ্ল্যাট কেনার। ক্যাব থেকে নেমে সে জলের মধ্য দিয়ে যাচ্ছিল নিজের বাড়ির পথে। এখন বাড়িতে কেউ নেই। অগ্নিজিৎ অধিকারীর স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই। ছেলে মেয়ে কেউ নেই। আজ অগ্নিজিৎ নেশাগ্রস্ত অবস্থায় দামি জুতো ভিজিয়ে ভিজিয়ে চলেছিল বাড়ির দিকে। এমন সময় হঠাৎ রাস্তার মাঝে এসে পড়ে একটা লোক। অগ্নিজিৎ অধিকারী কিছু বুঝে ওঠার আগেই লোকটা বর্ষাতির ভেতর থেকে তার চোখ দুটো যেন উজ্জ্বল হয়ে তাকায় অগ্নিজিতের দিকে। কি ব্যাপার বলুন তো, হঠাৎ করে রাস্তা আটকালেন কেন? জল জমেছে তার মধ্যে এভাবে? থাকতুম 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 তোর জন্য যে দাঁড়িয়ে আছি, এখন তোকে ছেড়ে দেব কি করে বলতো? কতগুলো দিন অপেক্ষা করতে হয়েছে আজকের এই দিনটার জন্য আমায়। থাকতুম থাকতুম থাকতুম। দেখুন, আপনি কে বলুন তো? আপনার মুখটা না দেখা যাচ্ছে না। দাঁড়ান, মোবাইলটা বের করি। কোথায় গেল? অগ্নিজিৎ মোবাইলটা বার করার জন্য নিচু হয়েছে, ঠিক সঙ্গে সঙ্গে লোকটা পকেট থেকে কি যেন একটা বার করলো। আর অগ্নিজিৎ বুঝে ওঠার আগে তার হাতের সেই জিনিসটা সোজা ঢুকে গেল অগ্নিজিতের ডান চোখ বরাবর। বলির পাঠা বলির আগে যেভাবে চিৎকার করে, অগ্নিজিৎ ঠিক সেইভাবে চিৎকার করতে গেল, কিন্তু তার আগেই তার মুখটা চেপে ধরেছিল লোকটা। তারপর জমা জলের মধ্যে তাকে রাস্তার মধ্যে ফেলে দিল। এত দ্রুত ব্যাপারটা ঘটে গেলেও অগ্নিজিতের মোবাইলটা পকেট থেকে বেরিয়ে পড়ল জমা জলের ভেতরে। দু হাতে লোকটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করার আগেই লোকটা উঠে বসলো তার পেটের ওপরে। এদিকে রাস্তাটা ফাঁকা, তাছাড়া আজও বৃষ্টি হয়েছে, আর সেই জন্যেই রাস্তাটা আরো ফাঁকা হয়ে রয়েছে। এদিকে অগ্নিজিতের বাড়ি ছাড়া আরো দুটো বাড়ি রয়েছে। তাদের মধ্যে একটা বাড়ির লোকেরা বেশ কিছুদিন বাইরে আছে, অন্য বাড়ির লোকেরা এত রাত পর্যন্ত জেগে থাকে না। অগ্নিজিৎ আরো কিছু বোঝার আগেই তার ডান চোখ থেকে স্ক্রুড্রাইভারটা বার করে বাঁ চোখে ঢুকিয়ে দিল লোকটা। তার সঙ্গে সঙ্গে একটা কাপড়ের মতো কি দিয়ে যেন মুখটাকে বেঁধে দিতেই অগ্নিজিৎ বুঝতে পারল যেভাবে দীপকেতু হালদারের মৃত্যু হয়েছে ঠিক সেইভাবে যেন তার মৃত্যু হতে চলেছে। ব্যাপারটা বুঝতে পেরেই সে দু পায়ের ধাক্কায় লোকটাকে সামনের দিকে ফেলে দিল। লোকটা টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে গিয়ে পড়ল জলের ওপর। অগ্নিজিৎ উঠে দাঁড়িয়ে ছুটতে যাবে, কিন্তু জলের মধ্যে আরেকবার হুমড়ি খেয়ে পড়ল সামনে। লোকটা এবার খলখল করে হেসে উঠল একবার। তারপর চারপাশে দেখে নিয়ে নিজের মুখটা অগ্নিজিতের কানের কাছে এনে বলল, এতদিন অপেক্ষা করার পর তোকে এত কাছে পেয়েছি, এত সহজে তো যেতে দিতে পারি না। যাবি তো যাবি। থাকতাম থাকতাম থাকতাম। অগ্নিজিৎ কিছু বলতে গেল, কিন্তু আর মুখ থেকে কথা বেরোলো না। দুই চোখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে তখন কলকাতার রাস্তায় জমা জলের সঙ্গে মিশছে। কিভাবে যেন এই মুহূর্তে একবার বিদ্যুৎ চমকে ওঠার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা ঝমঝমিয়ে নামল। লোকটা অগ্নিজিতের ঠিক পিঠ বরাবর হাতের স্ক্রুড্রাইভারটাকে নিয়ে বসিয়ে দিল মেরুদণ্ডের হাড় লক্ষ্য করে। অগ্নিজিৎ চিৎকার করে উঠতে গেলেও
আবার সেই আগের মতোই লোকটা পরপর কয়েকটা স্ক্রুড্রাইভারের কোপে অগ্নিজিতের মাথা থেকে প্রায় কোমর পর্যন্ত গোটা জায়গাটা ক্ষত বিক্ষত করে দিল। আরেকবার গলা লক্ষ্য করে কোপ দিয়ে আবার কোপ দিতে যাবে, ঠিক তখন সামনের দিক থেকে একটা টর্চের আলো এসে পড়ল, আর তার সঙ্গে কার যেন গলা ভেসে এলো। কি হচ্ছে ওখানে? কি হচ্ছে ওখানে? সঙ্গে সঙ্গে এই লোকটা বুঝতে পারলো বিপদ, তাই স্ক্রুড্রাইভারটা অগ্নিজিতের গলার বদলে বুক বরাবর একবার চালিয়ে দিয়ে ফট করে জলের মধ্যে অন্ধকারে সামনের দিকে এগিয়ে গেল। অগ্নিজিতের প্রাইভেট সেক্রেটারি চন্দন তখনও বুঝতে পারেনি আসলে কি হয়েছে। সে ছাতা নিয়ে টর্চ নিয়ে কোনো রকমের সামনে যখন এগিয়ে এসে অগ্নিজিৎকে উদ্ধার করতে গেল, তখন দেখতে পেল অগ্নিজিৎ মারা গেছে। রক্তে ভেসে যাচ্ছে গোটা জায়গাটা। দেখুন, প্রথম খুনটা হওয়ার পরে তো আমরা ভেবেছিলাম নেহাত কোনো শত্রুতা কিংবা অন্য কিছু। তাছাড়া আপনি তদন্ত করেও তো তেমন কিছুই খুঁজে বার করতে পারেননি, শুধু বলেছিলেন ব্যাপারটা সাধারণ কোনো লক্ষণ নয়। দেখুন, সত্যি বলতে সেটা শুধু রসিকবাবুর নয়, ইনফ্যাক্ট আমাদেরও কিন্তু সেটাই মনে হয়েছে ইন্সপেক্টর। না হলে খুন করার পর কেউ রক্তকরবী ফুল রেখে তার মধ্যে রক্ত দিয়ে যাবে কেন? দ্বিতীয় খুনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম হয়েছে। একই রকম, শুধু তাড়াহুড়ো করে বোধহয় রক্তটা ভালোভাবে মাখিয়ে যেতে পারেনি। অগ্নিজিতের প্রাইভেট সেক্রেটারি ব্যাপারটা দেখেছিল, লোকটাকেও সে দেখতে পেয়েছিল। একটা কালো রঙের বর্ষাতি গায়ে জড়িয়েছিল লোকটা। টর্চের আলো ফেললে শুধু খোঁচা খোঁচা দাড়ি ছাড়া লোকটার মুখ ভালোভাবে দেখা যায়নি। আর ঝড় বৃষ্টির মধ্যে বুঝতেই পারছেন, এমন সময় ভালোভাবে দেখা সম্ভবও নয়। আশেপাশে তেমন কেউই ছিল না যে তাকে সাহায্যও করবে। রসিকবাবু চুপ করে শুনছিলেন ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি এবং বাকিদের কথা। শ্রমিক চুপ করে বসেছিল। এবার বলল, দুটো খুনের প্যাটার্ন কিন্তু একই। প্রথমে চোখ এবং তারপর গোটা শরীরে স্ক্রুড্রাইভারের মতন কিছু একটা দিয়ে মারা হয়েছে, এবং তার সঙ্গে বডির পাশে রেখে যাওয়া রক্ত মাখা রক্তকরবী ফুল। আচ্ছা, এটা সিরিয়াল কিলিং নয় তো? রসিকবাবু তখনও চুপ করে তাকিয়ে আছেন তার ঘরের একপাশে শেলফে রাখা রবি ঠাকুরের রক্তকরবী বইটার দিকে। ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি বললেন, দেখুন, 2 মাসের মধ্যে দুটো খুন, এরপর যদি আবার কিছু হয় তাহলে তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তাছাড়া দীপকেতু হালদার, অগ্নিজিৎ অধিকারী দুজনেই নেহাত ছোটোখাটো কেউ নন। দুজনেই বিখ্যাত বিজনেসম্যান। শুধু তাই নয়, তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলেরও যোগাযোগ রয়েছে। উপর থেকে প্রেশার আসছে রসিকবাবু। আমি যে এবার কি করব কিছুই বুঝতে পারছি না। দেখুন, অগ্নিজিৎ বাবুর কেয়ারটেকারের সঙ্গে আমার একবার কথা বলতে হবে, তারপর ব্যাপারটা দেখব। করে খুব প্ল্যান করে পরিকল্পনা মাফিক কাজগুলো করছে, যাতে কোনো কিছুই খুঁজে না পাওয়া যায়। কিন্তু এবারে একটা ভুল সে করেছে। অগ্নিজিৎ অধিকারীর লোক তাকে দেখতে পেয়েছে। কাজে মার্ডার সিনের সেই প্রত্যক্ষ সাক্ষীর সঙ্গে একবার কথা বলি। এই মুহূর্তে তাছাড়া আর কিছুই বলা সম্ভব নয় বিক্রম। রসিকবাবু উঠে পড়লেন। ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জির গাড়িতেই শ্রমিক আর অয়নকে নিয়ে তারা 4 জন একসঙ্গে রওনা দিল থানার দিকে। তখনও থানায় অগ্নিজিতের প্রাইভেট সেক্রেটারি চন্দনকে বসিয়ে রাখা হয়েছে। গাড়ি ছুটল গন্তব্য পথে। আমি কিছু জানি না, আমি কিছু জানি না দারোগাবাবু, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। স্যারের দেরি হচ্ছে দেখে আমি একবার ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম। স্যারের গাড়ি খারাপ হয়ে গ্যারেজে পড়ে আছে, রাস্তায় জল জমেছে। আর ক্যাব করে স্যার 2 দিন ফিরেছিলেন, আর তাতে ফিরতে গেলে তো ওই গাড়ি রাস্তার জমা জলের মধ্যে গলির ভেতর ঢুকবে না। তাই কি মনে হতে ওই সময় আমি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। থানায় বসে আছেন
ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি, রসিকবাবু, শ্রমিক, অয়ন এবং তাদের সঙ্গে একপাশে অগ্নিজিৎ অধিকারীর কাজের লোক চন্দন। কিন্তু দারোগাবাবু, আমি লোকটাকে দেখেছি দারোগাবাবু। লোকটার গায়ে একটা বর্ষাতেই চাপানো ছিল। আমায় দেখতে পেয়ে তাড়াতাড়ি স্যারের বুকের উপর দিয়ে একটা কি যেন চালিয়ে তাড়াতাড়ি চলে গেল। আপনি বুঝি খুব দারোগা প্রিয় নাচ শোনেন, তাই না? হ্যাঁ, মানে সেটা কি করে বুঝলেন? এই কথায় কথায় যাকে বাদ দিন। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি সেই খুনির পেছনে তখনই ধাওয়া করলেন না কেন? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর তাছাড়া তখন স্যার কি একটা বলতে যাচ্ছিলেন আমায়, কিন্তু বলতে পারলেন না। তার আগেই এবার আমায় একটা কথা বলুন, আপনার স্যার 3 দিন ধরে বাড়িতে গাড়ি থাকা সত্ত্বেও যখন ক্যাবে যাতায়াত করছিল, তার মধ্যে আপনার কিছু মনে হয়েছিল? হ্যাঁ, স্যার আপনাকে কি এমন কিছু বলেছিলেন যেটা সন্দেহজনক কিংবা অসঙ্গতিপূর্ণ? কই না তো, তেমন তো কিছু বলে যাননি। তবে একটা কথা স্যার বলেছিলেন, স্যারের বন্ধু দীপকেতুবাবু মারা যাওয়ার পরের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখনো মনে আছে। রাতের বেলা মদ খেতে খেতে নেশার ঘরে স্যার বলেছিলেন, চন্দন, দীপকেতু যে কেন মরেছে সেটা আমি যেন বুঝতে পারছি। দীপকেতু মরেছে, এরপর যদি আমার কিংবা সঞ্জয়ের কিছু হয় তাহলে বুঝবি ব্যাপারটা আমি ঠিকই ধরেছি। সঞ্জয়? সে আবার কি? আমি জানি না বাবু। মাঝে মাঝে তো স্যারের সঙ্গে বাড়িতে দেখা করতে লোকজন আসতো। তাদের মধ্যে কেউ হবে হয়তো। দোতলার ঘরে মাঝে মধ্যে সন্ধ্যের দিকে স্যার তাদের নিয়ে বসে একটু মৎসৎ খেতেন। আমি তো তখন নিচের ঘরে থাকতাম, আর স্যার যা যা আনতে বলতেন এনে কিংবা আনিয়ে দিতাম। আর তো আমায় কিছু বলেননি স্যার। একটা ব্যাপার একটু ভেবে দেখুন রসিকবাবু, একটা প্যাটার্ন কিন্তু আমরা ধরতে পারছি। এই যে প্রথমে দীপকেতু বাবু, তারপরে অগ্নিজিৎ বাবু, এইবার যদি কে এই সঞ্জয় সেটা বার করা যায়, তাহলে এই সঞ্জয় বাবু নেক্সট টার্গেট হতে পারে। কিন্তু মোটিভটা কি? যদি সিরিয়াল কিলিংই হতো তাহলে পরপর তো 2 বন্ধু খুন হতো না, এরা 3 জনে। মানে পরে যদি সঞ্জয়ের খুন হয় তাহলে এরা 3 জনেই কানেক্টেড। আর তাহলে তো বুঝতে হবে খুনি তার পার্সোনাল রিভেঞ্জ নিচ্ছে এক এক করে। রসিকবাবু চুপ করে রইলেন। শ্রমিক একবার রসিকবাবুর দিকে দেখে নিয়ে বলল, শহরে কিন্তু এর মধ্যে আর তেমন কিছু ঘটেনি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে খুন করেছে সে যদি একটাই লোক হয়, তাহলে এতদিন অপেক্ষা করার পরে নেক্সট খুনটা করতে গেল কেন? কারণ প্রথম খুনটা হয়েছে 22শে বৈশাখ এবং দ্বিতীয় খুনটা হয়েছে 23শে জ্যৈষ্ঠ। অপরাধী একটা প্যাটার্ন ফলো করছে, শুধু রক্তগরবই নয়, তারিখেও। রসিকবাবুর কথায় থানায় সেই ঘরে উপস্থিত সকলেই কেমন যেন চুপ করে গেল। রসিকবাবু গম্ভীর মুখে ভাবতে ভাবতে কিছু না বলেই থানা থেকে বাইরে বেরিয়ে গেলেন। শ্রমিকা রয়নও তার পেছন পেছন বেরিয়ে গেল। চব্বিশে আষাঢ়। কলকাতা জুড়ে সেদিনও বৃষ্টি। সঞ্জয় সেন কলকাতার একজন নাম করা ডাক্তার। কলকাতার উঠতি ডাক্তারদের মধ্যে সঞ্জয় সেনের নাম জানে না এমন লোকজন খুব একটা নেই। শুধু উঠতি ডাক্তার নয়, তার একটা নার্সিংহোম পর্যন্ত রয়েছে, যদিও সেটাও নতুন। নার্সিংহোম থেকে বেরিয়ে নিজের গাড়িতে বাড়ির দিকে ফিরছিলেন সঞ্জয় সেন। বর্ষার কলকাতার রূপ আজ একটু অন্যরকম। গাড়ি ঘোড়ার ভিড়, লোকজনের ঢল কম থাকলেও গাড়ি ঘোড়ার আলো, গাড়ির হর্ন, এই সব কিছুতেই চারপাশটা জড়িয়ে রয়েছে। সঞ্জয় মনে মনে ভাবছিল অগ্নিজিতের কথা। অগ্নিজিতের বাড়িতে সে যেদিন গিয়েছিল সেদিন অগ্নিজিৎ বলেছিল, আমার কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম বলে মনে হচ্ছে। ভালো করে একটা ব্যাপার ভেবে দেখ, সেদিন কিন্তু আমি, তুই, দীপকেতু আর
আর এসব ভাবতে চাইছিল না সঞ্জয়। ঠিক আজকেই তার কেন বারবার মরার কথাগুলো মনে পড়ছিল সে বুঝতে পারছিল না। ব্যস্ত কলকাতার রাস্তা ছেড়ে নিজের বাড়ির দিকে এগোতে লাগলো। তারপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে দেখে একটু অবাক হলো। লোকটা নিজেই হাত দেখালো। এদিকে অনেক গাড়ি ঘোড়া চলছে, কিন্তু তারা দাঁড়াচ্ছে না। একে বৃষ্টি হচ্ছে, তাই আশেপাশের দোকানপাট প্রায় সমস্তটাই বন্ধ হয়ে গেছে। লোকটাকে হাত দেখাতে দেখে একটু মরিয়া হয়ে সঞ্জয় গাড়ি দাঁড় করালো। তারপর কাঁচটা সামান্য নামিয়ে বলল, কি ব্যাপার, এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনি হাত দেখাচ্ছেন কেন? আসলে গড়িয়ার দিকে যাব, একদম কিছু পাচ্ছি না। বৃষ্টির মধ্যে কিছুই দাঁড়াচ্ছে না। ওলা উবের কল করলে পাওয়া যাচ্ছে না। একটু একটু আমার সামনের দিকটা নামিয়ে দেবেন। থাকতাম বেশি দূর যাব না। সঞ্জয় একটু ভাবল, রাস্তায় লোকজন না থাকুক, গাড়ি ঘোড়া রয়েছে। তাছাড়া এখান থেকে গড়িয়ার মোড় খুব একটা দূরে নয়। সেখানে লোকটাকে নামিয়ে দিয়ে তারপর সে নিজের মতো চলে যেতেই পারে। ঠিক আছে, আপনি পেছনে গিয়ে বসুন। কি বলেছে আপনাকে ধন্যবাদ জানাবো। আসলে কতক্ষণ ধরে এমন ভাবে দাঁড়িয়ে আছি। লোকটা পেছনে উঠে বসতেই সঞ্জয় একবার তাকে দেখে নিল। লোকটার গায়ে কালো রঙের একটা বর্ষাতি জড়িয়ে রাখা, তাই মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। গাড়ির ভেতরে আলো থাকলেও বর্ষাতিটা সামনের দিকে এতটা ঝুলে আছে যে লোকটার মুখের নিচের অংশের খোঁচা খোঁচা দাড়ি ছাড়া আর কিছু বোঝা যাচ্ছিল না। সঞ্জয় সেদিকে খুব একটা মন দিল না, গাড়ি চালাতে লাগলো। গাড়ি চালাতে চালাতে আর একটু সামনের দিকে এগিয়ে গেছে, এমন সময় পেছন থেকে একটা হাত যেন টেনে ধরলো গলাটা। আস্তে আস্তে কানের কাছে বলল, গাড়িটা এক পাশে দাঁড় করা, না হলে গলাটা কিন্তু এক টানে পাক করে দেব। থাকতাম। সঞ্জয় কি করবে বুঝতে পারল না। সে হাত দিয়ে লোকটার হাতটা ধরার চেষ্টা করতে যাবে, কিন্তু তার আগেই ঠান্ডা কি যেন একটা তার গলার কাছে স্পর্শ করতে সে বাধ্য হয়ে গাড়ি থামালো। আরেকটু সামনে এগিয়ে গেলেই গড়িয়ার মোড়। সেখান থেকে মাঝে মাঝে গাড়ি ঘোড়া ছুটে যাচ্ছে। এই গাড়িটা রাস্তার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু গাড়িটা রাস্তা ছেড়ে একপাশে নেমে এসেছে। পেছনের লোকটা কানের কাছে আস্তে আস্তে বলল, এইবার হয়েছে। এতদিন ধরে অপেক্ষা করে আজকে তোকে পেয়েছি। কে তুই? হ্যাঁ, কে তুই? তুই তার মানে দীপকেতু আর অগ্নিজিৎকে মেরেছিস? হ্যাঁ? সঞ্জয় বুদ্ধিমান, তাই সঙ্গে সঙ্গে অন্য হাত দিয়ে ফোনটাকে বার করে আন্দাজে স্পিড ডায়ালে একসাথে ডায়াল করে ফেলল। কিন্তু ব্যাপারটা একটু পরেই বুঝতে পারল পেছনে বসে থাকা লোকটা। তাই ঝট করে তার হাত থেকে ফোনটা তুলে নিয়ে গাড়ির মধ্যে একটা আছাড়ে ভেঙে ফেলল। আমার সঙ্গে চালাকি। ফোনটা ভাঙার পর সঞ্জয়ের মুখটা চেপে ধরে স্ক্রুড্রাইভারটা বের করে এনে এক ঝটকায় বসিয়ে দিল তার ডান চোখের উপরে। স্ক্রুড্রাইভারটা চোখ থেকে বার করার সঙ্গে সঙ্গে রক্ত ছিটিয়ে গেল গোটা গাড়ির ভেতরে। তারপর গাড়ির ভেতর ঘটে যাওয়া এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী বৃষ্টি ছাড়া আর কেউ হলো না। দেখুন রসিকবাবু, এখন কিন্তু আর ব্যাপারটা আমার হাতে নেই। আপনি যদি কিছু করতে না পারেন তাহলে সেটা আমায় বলুন, আমি অন্য কোনো ব্যবস্থা করছি। কিন্তু কোনো ব্যবস্থা করতে পারবেন না বিক্রম। অপরাধী খুব সূক্ষ্মভাবে নিজের কাজ করে চলে গেছে। এবার বোঝা যাচ্ছে
এই তিনজনের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতার জন্যই সেই কাজটা করছে, আর একটা প্যাটার্ন রয়েছে। হ্যাঁ, রসিকবাবুর কথায় আমি খোঁজ নিয়ে একটা বিষয় জানতে পেরেছি। 1 বছর আগে বৈশাখ মাসে একটা ব্যাপার ঘটেছিল। কলকাতা শহরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আগের বছর বৈশাখ মাসে একটি বিখ্যাত অনুষ্ঠান সদনে 22, 23, 24 আর 25শে বৈশাখ এই 4টে দিনে একটি কালচারাল অনুষ্ঠান হয়। চতুর্থ দিন অর্থাৎ 25 তারিখে অনুষ্ঠান থেকে ফেরার সময় একটি মেয়ে, তার নাম নবনীতা সামন্ত, সে খুন হয়। আর শুধু খুন নয়, তাকে ধর্ষণও করা হয়। কলকাতার রাস্তায় গোটা রাত ধরে বৃষ্টিতে ভিজেছিল সেই মেয়েটার মৃতদেহটা, এবং পরদিন সকালে এসে সেই মৃতদেহ উদ্ধার করা হয়। অয়নের কথা শুনে সবাই তাকালো তার দিকে, একমাত্র রসিকবাবু আর শ্রমিক ছাড়া। ঘটনাটা আমারও মনে পড়ছে, 1 বছর আগে। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন। পুলিশ যদিও এই ব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি, কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা সবাই ছিল হাই সোসাইটির মানুষ। আর তাদের মধ্যে ছিল এই দীপকেতু হালদার, অগ্নিজিৎ অধিকারী এবং সঞ্জয় সেন। কিন্তু আরেকটা খুন হবে বলে আমার মনে হচ্ছে, আর সেটা হবে এই মাসে নয়, শ্রাবণ মাসে। আরেকটা খুন হতে চলেছে। দেখুন, আরেকটা খুন হওয়া পর্যন্ত যদি আমরা চুপ করে অপেক্ষা করে বসে থাকি তাহলে আমার আর চাকরিটা থাকবে না। আপনি নিজের মতো করে দেখুন, আমিও বরং নিজের মতো করেই দেখছি। এই নবনীতা সামন্তর ব্যাপারে একবার খোঁজ নিয়ে দেখি। ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি বেরিয়ে যেতেই সৌমিক বলল, এবার কি করবেন রসিকবাবু? আপনার কথা অনুযায়ী সমস্ত কিছু জোগাড় হয়েছে, কিন্তু অপরাধী কে সেটা তো এখনো পর্যন্ত খুঁজে বার করা গেল না। নবনীতা সামন্তর বাড়িতে একবার যেতে হবে, সেখানে গিয়ে আসল ব্যাপারটা জানতে হবে। আমি সমস্ত রিপোর্ট পড়ে দেখেছি, আর খোঁজ খবর নিয়েও দেখেছি রসিকবাবু, কেউই গ্রেফতার হয়নি। মেয়েটার সঙ্গে কে এমন করলো, কারা তাকে খুন করলো, কোনো কিচ্ছু জানা যায়নি। এমনকি পুলিশ পর্যন্ত এই ব্যাপারে কোনো কিছু করেনি। তবে সেদিন নবনীতা সামন্ত ছাড়াও আরও একজন সেখানে ছিল, সেই খবরটা নিয়ে পুলিশের কাছ পর্যন্ত গিয়েছিল, আর 2 দিন পর্যন্ত সেই সমস্ত কিছু করেছিল। সে তো নিজেকে ওই মেয়েটির বন্ধু বলে পরিচয় দিয়েছিল। তাকে ওই 2 দিন পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। ব্যাপারটা যে অতি সহজ নয় সেটা তো বোঝাই যাচ্ছে। গোটা ব্যাপারটা চাপা দেওয়ার জন্য ওই ছেলেটিকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে নবনীতার বাড়িতে গিয়েই খোঁজ খবর নিয়ে দেখতে হবে। আমাদের আজ আর হবে না। আপনি কাল যদি একবার ওখানে যান তাহলে আপনার সঙ্গে থাকতে পারি। আসলে বুঝতেই তো পারছেন। রসিকবাবু মাথা নাড়ালেন, তার মুখের সেই হাসি ভাবটা আর নেই। ওরা চলে যেতে রসিকবাবু অনেকক্ষণ চুপ করে বসে কি যেন ভাবলেন। মনে মনে সমস্ত কিছু সাজাতে লাগলেন একটু একটু করে। হ্যাঁ, ঘটনাটা তো ঘটেছিল, আমরাও পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু পুলিশ কোনো কিছুই করতে পারেনি। তাছাড়া আমরা অনেক দিনই পুলিশের কাছে গিয়েছি। পুলিশ জানিয়েছিল যে আমার মেয়ের সঙ্গে তার ওই বন্ধু, মানে ওই সুমন্তই এমন কাজ করেছে। হয়তো আরও অনেকে ছিল তার সঙ্গে, কিন্তু পুলিশকে সে মিথ্যে কথা বলে। তারপরে তো সে গা ঢাকা দিয়েছে। হ্যাঁ, আমাদেরও সেটাই মনে হয় মিস্টার রায়। তাছাড়া ব্যাপারটা অনেক দিন হয়ে গেছে, এসব কথা এখন আর আমরা মনে করতে চাই না। আমার মেয়ের কপাল খারাপ ছিল, তাই এমন হয়েছে। আচ্ছা দেবাশিস বাবু, আপনার ছেলে মেয়ে কটি? আমার 2 মেয়ে, নবনীতা আর সুনিতা, আর এক ছেলে অমিত। অমিত একটা চাকরি করে। সুনিতার বিয়ে হয়েছে এই বছরখানেক হলো। আচ্ছা, এই তার মানে আপনার ছোট মেয়ে। আর ইনি? আমি সুনিতার হাজব্যান্ড রূপঙ্কর। নমস্কার। এছাড়া কিন্তু আমার আরও একটা পরিচয় রয়েছে, লোকাল কাউন্সিলরের একমাত্র ভাগ্নে আমি। দেখুন, এই গোটা ব্যাপারটা আমি একাই হ্যান্ডেল করেছিলাম। পুলিশকে বলে অনেক কিছু করানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কিছুই হয়নি।
নবনীতার সঙ্গে কোনো একটা ছেলের সম্পর্ক ছিল, তারই বন্ধু বান্ধবরা মিলে এই ব্যাপারটা ঘটিয়েছে। ওই ছেলেটিকেও আর খুঁজে পাওয়া যায়নি, আর তার বন্ধু বান্ধবদের কাউকেই আর তারপরে জোগাড় করা হয়ে ওঠেনি। বুঝতেই পারছেন এরকম একটা ব্যাপার। আর তাছাড়া নবনীতার বাবা মা দুজনেই এই ব্যাপারে ভীষণ ভেঙে পড়েছিলেন, তাই ব্যাপারটা নিয়ে আমরাও খুব বেশি বাড়াবাড়ি করতে চাইনি। রসিকবাবুর সঙ্গে অয়ন আর শ্রমিক ছিল। পাশে বসে থাকা মেয়েটা চুপ করে রইল। একটা ছেলে, যাকে নবনীতার বাবা তার ছেলে বলে পরিচয় দিলেন, সে থমথমে মুখে দাঁড়িয়েছিল। কিন্তু আপনার মেয়ের সঙ্গে যারা এরকম করলো তাদের শাস্তি হলো না? সবাই পালিয়ে গেল, তারপরেও আপনি এত শান্ত হয়ে গেলেন, কিছু বললেন না? আমরা সাধারণ মানুষ, কি আর করতাম, কি বা করতে পারি আমরা। তাছাড়া তখন তো রূপঙ্করও ছিল না আমাদের সাথে। তারপরে ওর সাথে আমার ছোট মেয়ের বিয়ে হয়। রূপঙ্কর তো তবুও চেষ্টা করেছিল ওর পরিচয় কাজে লাগিয়ে কিছু করতে, কিন্তু তবু তো লাভ কিছু হয়নি। তাছাড়া আইন আমাদের সাথে সেভাবে সহযোগিতা করেনি। দেখুন মিস্টার রসিক রঞ্জন, এরকম ঘটনা কলকাতায় এবং কলকাতার বাইরে অনেক ঘটেছে। কটা কেস সলভ করা গেছে বলুন তো? হ্যাঁ, এতদিন পর আপনারা এসছেন ওই 3 জন খুন হয়েছে বলে, তাই জন্য, রাইট? না হলে তো এ ব্যাপারে আর কেউ কোনো খোঁজ করতেই আসবে না। অয়ন একপাশে মুখ সরিয়ে শ্রমিককে আস্তে আস্তে বলল, দেখ শ্রমিক, রসিকবাবুর সঙ্গে এই টোনে কথা বলাটা কিন্তু আমি একদম মেনে নিতে পারছি না। এখন এই মেয়েটার বাড়িতে যদি না থাকতাম না, তাহলে বুঝিয়ে দিতাম একেবারে। বুঝতে পারছি, তবু বলবো চুপ করে থাক। রসিকবাবুকে তুই চিনিস না? কোন সময় ঠিক কি করতে হয় সে কথা রসিকবাবু খুব ভালো করেই জানেন। রসিকবাবু চুপ করে ঘরের চারিদিকে দেখছিলেন। তারপর হঠাৎ সামনে থাকা মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা সুনিতা, মা তোমার বিয়েটা কত তারিখে হয়েছিল? মেয়েটি মুখ তুলে তাকালো তার বাবা মায়ের দিকে। নবনীতার বাবা উত্তরটা দিল, বিয়েটা হয়েছিল আগের বছরে এই মাসেই, শ্রাবণ মাসে। কিন্তু কেন বলুন তো? রসিকবাবু কি যেন ভাবলেন, তারপর আর কিছু না বলে উঠে নমস্কার করে বেরিয়ে এলেন। শুধু আসার আগে একবার আর চোখে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটির দিকে চোখ বুলিয়ে নিলেন। অয়ন বলল, লোকগুলোর কথাবার্তা কেমন যেন লাগলো না? যেন গোটা ব্যাপারটা ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে চাইছে। তাদের মেয়ের সঙ্গে এমন একটা ব্যাপার ঘটে গেছে, অথচ কোথাও একটা গন্ডগোল আছে অয়ন বাবু, কোথাও একটা গন্ডগোল আছে। এই সময় একটু কিছু খেলে ভালো হতো। একে দুপুর হয়ে গেছে, তাছাড়া খালি পেটে আমার আবার বুদ্ধি কাজ করে না। একদম মিথ্যে কথা বলবেন না, বুঝলেন তো? আপনি মোটেই খালি পেটে নেই। এখানে আসার আগে যে কতগুলো কচুরি খেলেন একসাথে, সেগুলো গেল কোথায়? আরে কচুরি তো খেলাম, কিন্তু সে কচুরি কি আর পেটে থাকে? হ্যাঁ, আরে এমন কোনো খাবার তো এখনো আবিষ্কারই হয়নি যেটা খেলে সারাদিন আর কোনো খিদেই পাবে না। কথাটা বলতে বলতে হঠাৎ করে রসিকবাবু কি যেন ভাবলেন। বাড়ি থেকে বেরিয়ে এসে পেছনের দিকে তাকাতেই দেখা গেল বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে নবনীতার দাদা, সেই অমিত ছেলেটি এদিকেই তাকিয়ে দেখছে। হঠাৎ করে চোখে চোখ পড়তেই সে বাড়ির ভেতরে ঢুকে গেল। নবনীতা মারা গেছে 1 বছর আগে, বৈশাখ মাসের 25 তারিখে। এতক্ষণ ধরে কথা হলো, অথচ নবনীতার দাদা কিন্তু কোনো কথা বলল না। আচ্ছা রসিকবাবু, এমন হতে পারে না যে নবনীতার দাদা কোনো কারণে প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করছে? আমাদের এখন দুটো কাজ করতে হবে, বুঝলেন শ্রমিকবাবু আর অয়নবাবু। এই 4 নম্বর লোকটিকে খুঁজে বার করতে হবে, আর অপরাধী ঠিক কবে তার উপর আক্রমণ করতে পারবে সেই ডেটটাও খুঁজে বার করতে হবে। এটা আমি খুঁজে পেয়ে গেছি। প্রথমে 22, তারপরে 23, তারপরে 24। তার মানে এবার আক্রমণ হবে 25-এ। 25-এ শ্রাবণ? শ্রাবণ মাসে নবনীতার বোন সুনিতার বিয়ে হয়েছিল। আর শুধু তাই নয়, 25-এ বৈশাখে কিন্তু নবনীতার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল।
রবি ঠাকুরের 25শে বৈশাখ জন্মদিন আর 22শে শ্রাবণ মৃত্যুদিন। রবি ঠাকুরের গানের লাইনের কথাই মনে পড়ছে, নাচে জন্ম নাচে মৃত্যু। তারিখ আর মাসগুলো শুধু উল্টে পাল্টে যাচ্ছে। জন্মের 25 তারিখ আর মৃত্যুর শ্রাবণ মাস। তার মানে এই 3 জনের মৃত্যুর পর এখন 4র্থ জনের মৃত্যু হবে, আর সেটাও হবে 25শে শ্রাবণ, অর্থাৎ কিনা এই বছরের 11 আগস্ট। আচ্ছা, ভাবছি এই যে কেস ফাইল হয়েছিল, সেই কেস ফাইলের নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। সেখান থেকে কিছু খুঁজে বার করা যাবে না? আচ্ছা অয়নবাবু, শ্রমিকবাবু, আপনারা কিছু খুঁজে বার করতে পারবেন না? আপনাদের নিউজ পেপার আর আইন আমায় সাহায্য করতে পারবে না এই ব্যাপারে? ওরা বুঝতে পারল রসিকবাবু আসলে কি বলতে চাইছে। ওরা বেরিয়ে পড়তেই রসিকবাবু নিজের মতো এগোতে লাগলো সামনের দিকে। আর ঠিক তখনই রসিকবাবুর মোবাইলটা বেজে উঠল। নবনীতাদের বাড়ি থেকে চলে আসার সময় ইচ্ছে করেই নিজের নাম্বারটা দিয়ে এসেছিলেন তিনি। পঁচিশে শ্রাবণ। নিজের মতো হাঁটতে হাঁটতে রাস্তা ধরে এগিয়ে চলেছে রূপঙ্কর। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। আসলে একটা পার্টি মিটিং সেরে তারপর একটা বেশ লম্বা বক্তৃতা দিয়ে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। সঙ্গে তার 2 জন লোক রয়েছে। গাড়িতেই ফিরছে, কিন্তু গাড়িটা দাঁড় করানো রয়েছে একটা রাস্তার দোকানের কাছে। চায়ের দোকানটার কাছে বসে তার লোকেরা চা খাচ্ছে। সে একটু হালকা হওয়ার জন্য একপাশে এসেছিল সেখান থেকে। সামনের দিকে ফিরতে ফিরতেই হঠাৎ করে কালো বর্ষাতি গায়ে একটা লোক সামনে এসে দাঁড়ালো। রূপঙ্কর এর আগে সব কিছু শুনেছে 3টে খুনের ব্যাপারে। কি যে হতে চলেছে সেটা সে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চিৎকার করতে যাওয়ার আগেই তার মুখের উপর একটা হাত এসে পড়ল, আর তারপরে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কোমর থেকে বার করে আনলো একটা স্ক্রু ড্রাইভার। কিন্তু সেটা রূপঙ্করের ডান চোখের ভেতরে ঢোকাতে যাবে এমন সময় পিছন থেকে রসিকবাবুর গলা। খবরদার খবরদার মিস্টার সামন্ত, কাজটা করবেন না। আপনি নবনীতার বাবা না দাদা সে কথা আমি বুঝতে পারছি না, কিন্তু আপনি যে আমায় ফোন করে জানিয়েছিলেন আজকের দিনে আপনার শেষ কাজ হবে, সেটা আমি বেশ বুঝতে পারছি। ওটা ফেলে দেন প্লিজ প্লিজ। না, ফেলবো না, ফেলবো না। ওকে মারতে পারলেই আমার কাজ সম্পন্ন হবে। ততক্ষণে ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি, অয়ন আর শ্রমিক সকলে বৃষ্টির মধ্যে এক পাশ থেকে বেরিয়ে এসেছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার একদম চেষ্টা করবেন না। আমি বুঝতে পারছি আপনি কেন এমন করছেন, কিন্তু তাই বলে এই কাজটা মোটেই করবেন না। আইন ওদেরকে শাস্তি দেবে। আইন তো এর শাস্তি দিতে পারেনি শাস্তি দিতে। তার জন্যই আমায় শাস্তি দিতে হবে। কথাটা বলতে বলতে তার হাতের স্ক্রু ড্রাইভার নিয়ে আর একটু এগিয়ে যেতেই পিছন থেকে হঠাৎ করে রসিকবাবু তার হাতের উপর লক্ষ্য করে গুলি ছুড়লেন। স্ক্রু ড্রাইভার সহ অবিনাশ মাটির উপর লুটিয়ে পড়তেই রূপঙ্কর পালাতে গেল, কিন্তু ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি তাকে ধরে ফেলল। ততক্ষণে রূপঙ্করের লোকেরা এবং তার সঙ্গে চায়ের দোকানের কাছে বসে থাকা অনেকেই চেঁচামেচি শুনে সেখানে এসে পড়েছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কোনো রকমে স্ক্রু ড্রাইভারটা কেড়ে নিয়ে তার গায়ের বর্ষাতি খুলে দিয়ে ভেবেছিলেন নবনীতার বাবা কিংবা দাদা কাউকে একটা দেখা যাবে, কিন্তু তার বদলে অন্য একটা মুখ দেখে অবাক হয়ে গেলেন। নবনীতার দাদার মুখে গোঁফদারির জঙ্গল ছিল না, কিন্তু এই লোকটির মুখে গোঁফদারির জঙ্গল রয়েছে। এই লোকটাকে রসিকবাবু এর আগে দেখেনি। অবিনাশ তাকে একটা ধাক্কা দিয়ে উঠে দাঁড়াতেই ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি এবং শ্রমিক এসে তাকে ধরে ফেলে।
একটা কাজ শুধু বাকি আছে, আমায় ছেড়ে দিন, দয়া করে আমায় ছেড়ে দিন। আমার এই কাজটা করতে দিন, না হলে আমার মেয়েটা শান্তি পাবে না। অবাক হয়ে ওরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারপর সবাইকে পুলিশের দল নিয়ে এগিয়ে চলল থানায়। বাইরে দাঁড়িয়ে রইল রূপঙ্করের লোকেরা। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। থানার ভেতরে অনেকগুলো চেয়ার, সেখানে বসে রয়েছে অনেকে। একদিকে নবনীতার মা, বাবা, দাদা, সুনিতা, অন্যদিকে রসিকবাবু, অয়ন, শ্রমিক, অবিনাশ, ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি ও রূপঙ্কর, এবং তার পাশে দুজন কনস্টেবল। একসময় ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি বলল, দেখুন, নবনীতার ধর্ষণ এবং খুনের জন্যই যে 4টে খুন আপনি পরপর করতে চেয়েছিলেন এবং 3টে করতেও পেরেছেন, একটা করতে পারেননি সেটা বুঝতে পারছি, কিন্তু আপনার সঙ্গে নবনীতারই বা কি সম্পর্ক ছিল? আমি বলছি অবিনাশ বাবু, আমি সব কথা বলছি। যদি কোথাও ভুল কিছু হয়ে থাকে তাহলে আপনি আমায় ধরিয়ে দেবেন। রসিকবাবু উঠে দাঁড়ালেন। তারপর অবিনাশবাবু এবং বাকি সকলের মাঝখান থেকে হাঁটতে হাঁটতে বলতে শুরু করলেন, সমস্ত কিছু শুরু হয়েছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। অবিনাশ বসু স্ত্রী 10 বছর আগে একদিন মারা যায়। অবিনাশ বসু তখন একটা ছিনতাই দলের সঙ্গে কলকাতার বুকে নানা কাজ করে বেড়াত। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পরে নিজের একমাত্র সন্তানকে কোথায় রাখবেন সেটা নিয়ে একটু সমস্যায় পড়ে যান। এই সময় তার পাশে এসে দাঁড়ায় তারই বন্ধু, অর্থাৎ আমরা যাকে নবনীতার বাবা বলে জানি, সেই দেবাশিস বাবু এবং তার স্ত্রী। নবনীতাকে রাখার জন্যে এককালীন বেশ খানিকটা টাকা অবিনাশবাবু, দেবাশিসবাবু এবং তার স্ত্রীকে দিয়েছিলেন। দেবাশিসবাবুর একটা ছেলে এবং একটা মেয়ে ততদিনে রয়েছে। তারপরেও তিনি নবনীতাকে নিজের কাছে রাখলেন। তখন নবনীতার বয়স মাত্র 12 বছর। দেখতে দেখতে নবনীতা বড় হয়। আগের বছর বৈশাখ মাসে নবনীতার বয়স ছিল প্রায় 22 বছরের কাছাকাছি। এইখানে গল্পে এন্ট্রি 4 জনের: দীপকেতু, অগ্নিজিৎ, সঞ্জয় এবং এই রূপঙ্কর। কলকাতার বুকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে 22 থেকে 25শে বৈশাখ পর্যন্ত এক কালচারাল অনুষ্ঠান হয় আগের বছর, যেখানে নবনীতা প্রত্যেক দিন উপস্থিত ছিল। অনুষ্ঠানের ব্যাপারে ডিটেলস আমি কিছু বলছি না, তার প্রয়োজনও নেই। প্রথম দিন অর্থাৎ 22শে বৈশাখ সেখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার সময় তার উপর নজর পড়ে রূপঙ্করের, এবং তার 3 বন্ধুর নজর আগেই ছিল। কিন্তু আপনি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলছেন। প্রমাণ ছাড়া কথা বললে আমি কিন্তু... একদম চুপ করে বসবেন রূপঙ্কর বাবু। এখনো পর্যন্ত আপনার সঙ্গে আমি ভালোভাবে কথা বলছি বলে এটা ভাববেন না, অন্যভাবে কথা বলতে আমি জানি না। আমরা না থাকলে আপনার অবস্থা ওই 3 জনের মতোই হতো। আপনার মামা লোকাল কাউন্সিলর কেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যাই হোক না কেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার কাজ করব, আর সেই কাজে যদি আপনি বাধা দেন, কিভাবে আপনাকে শাস্তি দিতে হবে তা আমার ভালোই জানা আছে। রসিকবাবুর এই রুদ্রমূর্তিতে বলা কথাটা শুনতেই শুধু রূপঙ্কর কেন, বাকি সকলে কেমন যেন অবাক হয়ে চুপ করে গেল। তারপরে যা বলছিলাম, 4র্থ দিনে যখন নবনীতা ফিরছিল, তখন তার কাছে ছিল রবীন্দ্রনাথের লেখা রক্তকরবী বইটা। রক্তকরবীর সামান্য অংশ সে পাঠ করে সেদিন সেটা রেখে দিয়েছিল। রূপঙ্কর এবং তার বন্ধুরা সেদিন ফেরার সময় একটা সুযোগে তার উপরে হামলা করে। নবনীতার সঙ্গে ছিল সেদিন তার বন্ধু সুমন্ত। সুমন্ত তাকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু ওরা নবনীতা এবং সুমন্ত দুজনকেই গাড়িতে তুলে নিয়ে যায়। এতগুলো মানুষের সাথে একজন কলেজ পড়ুয়া যুবক কি করবে? তাছাড়া ওদের কাছে অস্ত্র ছিল। ওরা সুমন্তকে মারধর করে অজ্ঞান করে প্রথমে, তারপর নবনীতাকে ধর্ষণ করে তাকে খুন করে। তার গোটা শরীরে স্ক্রু ড্রাইভার দিয়ে ফুটো ফুটো করে দিয়েছিল ওরা। সুমন্তর শরীরেও তেমনই করেছিল। তারপর ওদের ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। সুমন্ত যখন সেখান থেকে কোনোভাবে থানায় গিয়েছিল, তার অবস্থা দেখে থানার লোকেরা ঘটনাস্থলে এসে নবনীতার মৃতদেহ উদ্ধার করে। কিন্তু সুমন্তর কথা মতো ওদের 4 জনের বিরুদ্ধে কিছু করার আগে প্রথম ফোন করে রূপঙ্করের মামা, অর্থাৎ লোকাল কাউন্সিলর।
এরপরে কি হয়েছিল তা আপনারা সকলেই বুঝতে পারছেন। পুলিশের প্রভাবে সমস্ত ঘটনা থামাচাপা পড়ে যায় এবং পুলিশ উল্টে সুমন্তকে চার্জ করে এবং সুমন্তকে এই সমস্ত ঘটনা তার নিজের নামে স্বীকার করে নিতে বলে। এসবের প্রমাণ আমি দেব। 1 বছর আগে গড়িয়ার থানার কাছে এই রিপোর্ট তৈরি করা হয়েছিল। এরপরে 2 দিনের মধ্যে সুমন্ত নিরুদ্দেশ হয়ে যায়। বলাই বাহুল্য, পুলিশ কিংবা পুলিশের মতো দেখতে গুন্ডারা মিলে গায়েব করে, হয়তো খুন করে অন্য কোথাও চালান করে দেয়। রূপঙ্কর নিজের ক্ষমতা কাজে লাগিয়ে তার বন্ধুদের এবং নিজেকে বাঁচিয়ে নেয়। প্রথমে নবনীতার বাবা মা বেশ কয়েকদিন পুলিশের চক্কর কেটেছিল, তারও প্রমাণ আমরা পেয়েছি। কিন্তু তারপরেই হঠাৎ করে 2 মাসের মাথায় রূপঙ্করের সঙ্গে সুমিতার বিয়ে ঠিক হয়ে যায়। আচ্ছা দেবাশিস বাবু, এটা কি আপনার ক্ষতিপূরণ ছিল নাকি? যদিও ক্ষতি আপনার হয়নি, হয়েছিল অবিনাশ বাবু। মানে আপনি যাতে চুপ করে যান তার কোনো বন্দোবস্ত? আমরা ভয় পেয়ে গেছিলাম। আসলে রূপঙ্কর আর তার মামা এবং বাকি লোকেরা আমাদের ভয় দেখিয়েছিল, যদি এমন কিছু করি তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। রূপঙ্করের মামাই প্রস্তাব দিয়েছিল যে আমার মেয়ের বিয়ে দিতে হবে। সুনিতা সেখানে বসে থাকা অবস্থাতেই হাউ হাউ করে কেঁদে ফেলল। তার পেছনে দাঁড়িয়ে থাকা সুনিতার দাদা তার কাঁধের উপর হাত রেখে তাকে রইল রূপঙ্করের দিকে। আমরা ভয় পেয়ে গেছিলাম। আমরা নবনীতাকে কখনোই নিজেদের মেয়ে ছাড়া কিচ্ছু ভাবিনি, কিন্তু নবনীতার যা হওয়ার হয়ে গেছে। এরপর যদি আমার ছোট মেয়েটা কিংবা আমার ছেলের কিছু হয়ে যায়, তাই আমরা ভয়ে ভয়ে রাজি হয়ে গেছিলাম। এবার অবিনাশ বাবুর কথা বলি। অবিনাশ বাবু তার মেয়েকে তো এখানে দিয়ে গেলেন, কিন্তু পুলিশের জালে জড়িয়ে পড়লেন তার কয়েক বছরের মধ্যে। এরপর বেশ কিছু বছর জেল খেটে আগের বছরের শীতকাল নাগাদ জেল থেকে ছাড়া পেয়ে যখন বেরিয়ে এলেন, তখন শুনতে পেলেন তার মেয়ে খুন হয়েছে। আর সেই তখন থেকে উনি খুনের বদলা নেওয়ার পরিকল্পনা শুরু করেন। প্রথমে সবার খোঁজ বার করা এবং তাদের কখন কখন মারবেন ঠিক করেন। মৃত্যুর মুহূর্তে রক্তকরবী বইটি ছিল তার মেয়ের কাছে। তার মেয়ে রক্তে ভরেছিল রক্তকরবীর পাতা। তাই তিনি ঠিক করেন প্রত্যেকটা খুনের সময় একটা করে রক্তকরবী তিনি রাখবেন। আচ্ছা অবিনাশ বাবু, আজ রক্তকরবী এনেছিলেন তাই না? অবিনাশবাবু মুখে কোনো কথা না বলে বর্ষাতের আড়ালে জামার ভেতর থেকে একটা রক্ত করবী বার করেন। সেটা কেমন দুমড়ে মুচড়ে গেছে। আমি দেবাশিসের সঙ্গে দেখা করেছিলাম, বুঝতে পেরেছিলাম দেবাশিস যা করেছে তা ভয়ই করেছে। আসলে দেবাশিসের ক্ষমতা ছিল না ওদের সঙ্গে লড়াই করার। ও যদি লড়াই করত কি হতো তাতে? আর একটা দিন গুন্ডার দল ওদের বাড়িতে ঢুকত এবং দেবাশিস ও দেবাশিসের স্ত্রীর চোখের সামনে সুনিতাকে হয়তো ধর্ষণ করত, কিংবা ওদের চোখের সামনে খুন করত ওদের ছেলে অমিতকে। তাই আমি ঠিক করলাম আমি কিছু করব। এর পরের ঘটনা সবাই জানে। অবিনাশবাবু সব কটা খুন ঠিকঠাক করেছিলেন, কোথাও কেউ তাকে ধরতে পারত না। কিন্তু অগ্নিজিতের প্রাইভেট সেক্রেটারি চন্দন তাকে একবার দেখে ফেলেছিল। তবে তাতে কোনো কাজ হতো না, কারণ হাত সাফাইটা খুব ভালোভাবে জানতেন অবিনাশবাবু। উনি গ্লাভস পরে কাজ করতেন, কোনো প্রমাণ রাখতেন না। তৃতীয় খুনটা হওয়ার পর চতুর্থ খুনের দিকে যাওয়ার সময় খোঁজ খবর করতে গিয়েই আমার হঠাৎ করে কয়েকটা জিনিস চোখে পড়ায় খটকা লাগে। প্রথমত, গড়িয়ার থানায় একদিন নবনীতার মা ও ভাই রূপঙ্করের বিরুদ্ধে অভিযোগ করেছিল। বিশেষ সূত্রে সেই জিডিই অর্থাৎ জেনারেল ডায়েরি এন্ট্রি নাম্বার ধরে খোঁজ খবর করে আমি জানতে পারি রূপঙ্করের ওপর থেকে অভিযোগ রাতারাতি তুলে নেয় নবনীতার পরিবার। এই রূপঙ্করের নামটা আমি তখনই নোট করিনি। আমার দ্বিতীয় খটকা লাগে তাকেই ওই বাড়িতে জামাই হিসেবে দেখে।
বাকিটা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সাংবাদিক অয়নবাবু এবং আইনজীবী শ্রমিকবাবু মিলে খুঁজে বার করেছেন। আসলে সত্যি বলতে সমস্ত কাজ ওরাই করেছেন, আমি শুধু আপনাদের বলছি। অয়ন আর শ্রমিক কিছু বলল না, শুধু হাসলো। হ্যাঁ রসিক বাবু আর বাকিরা, আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আমি ঠিক বেরিয়ে আসবো এখান থেকে, কারোর ক্ষমতা হবে না আমাকে আটকে রাখে। তারপর এখানে থাকা সবাইকে তুলে নিয়ে গিয়ে আমি নাচাবো। বাইরে আমার যা লোক দাঁড়িয়ে আছে না, ওদেরকে একবার যদি হুকুম দিই গোটা। কিছু বলার সময় পেল না রূপঙ্কর। অবিনাশ এতক্ষণ চুপ করে বসেছিলেন, এক মুহূর্তে তার চোখ জ্বলে উঠল। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি দৌড়ে এলেন সামনের দিকে। তারপর নিজের দুটো আঙুল ঢুকিয়ে দিলেন রূপঙ্করের চোখে। যখন আঙুল বাইরে বার করলেন তখন দেখা গেল কাঁটা ছাগলের মতো ছটফট করতে করতে মেঝেতে পড়ে গেল রূপঙ্কর। বাকিরা কিছু বুঝে ওঠার আগেই পুলিশ এবং ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি ছুটে এলেন। অবিনাশ সরে গেছে এক পাশে, আর তারপরে পকেট থেকে কি যেন একটা বার করে মুখে পুরে নিয়ে একটা কামড় দিতেই রসিকবাবু প্রায় চিৎকার করে বললেন, আপনারা কি খেলেন, কি করলেন অবিনাশ বাবু? চারটে খুন করার পর আমার শাস্তি হবে তা আমি জানি। ওর চোখে শুধু আমার আঙুল নয়, আমার ধারালো বড় বড় নখের মধ্যে থাকা বিষও লেগেছে। এতক্ষণ ধরে আমি বিষটা আঙুলে জড়ো করছিলাম, ওকে তো বাঁচানো যাবে না। আমি এরপরে আর বাঁচতে চাই না। কথা বলতে বলতে অবিনাশবাবু মাটির উপর লুটিয়ে পড়লেন। তার মুখ থেকে তখন রক্ত বেরোচ্ছে। ওদিকে ছটফট করতে থাকা রূপঙ্করও কেমন যেন ঝিমিয়ে আসতে শুরু করেছে। ঘরের ভেতরে যেন অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জির কথায় কনস্টেবলের দল বাইরে বেরিয়ে রূপঙ্করের লোকেদের একপাশে সরিয়ে লাঠি চার্জ করতে শুরু করল। রসিকবাবু একটা চেয়ারে ধপ করে বসে পড়ে পাশে থাকা শ্রমিক আর অয়নের উদ্দেশ্যে বললেন, রক্তকরবীর পরিণতি যে এত ভয়ঙ্কর হতে পারে তা কিন্তু আমি ভাবতে পারিনি। শ্রমিক বাবু, অয়ন বাবু, আপনারা কি ভাবতে পেরেছিলেন? না, ওরাও সেটা ভাবতে পারেননি। চোখের সামনে দুজনের মৃত্যু দেখে সেদিন ওরা থানা থেকে বেরিয়ে যায়। রক্তকরবীর রহস্য সমাধান হয়ে যায়। এরপরে অবশ্য রসিকবাবুর সঙ্গে শ্রমিক আর অয়ন কয়েকদিনের ছুটি পরিকল্পনা করেছিল দার্জিলিং ঘুরতে যাওয়ার। কিন্তু ওরা জানতো না দার্জিলিংয়েও আবার এক রহস্য অপেক্ষা করে আছে ওদের জন্য। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস 22শে শ্রাবণ স্মরণে আমাদের বিশেষ নিবেদন সুলেখক সুকান্ত দাসের কলমে রসিকবাবু সিরিজের চতুর্থ গোয়েন্দা কাহিনী রক্তকরবী রহস্য। গল্পটি শুনে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ ও আবদার রইল তোমার কাছে বন্ধু। আজকের কাহিনীতে কণ্ঠদানে রয়েছে গল্প পাঠে অভিক সাহা, রসিকবাবু তথা ডিটেকটিভ রসিক রঞ্জন রায়ের ভূমিকায় সৌরভ সাহা, অন্যান্য চরিত্রে অংশগ্রহণে সৌরভ রায়, শুভ, বুবাই, সৌরভ সাহা, মহুয়া, সৃজন, সৌমেন, রমাকান্ত, দেবাঞ্জন, দেবস্মিতা, দেবাজিৎ ও শীর্ষেন্দু। কাহিনীর নাট্যরূপ, কাহিনী বিন্যাস ও সামগ্রিক পরিচালনায় আমি
সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানে রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।